না, আপনাকে কথা বললে আপনার ডিস্টার্ব হবে না, কয়েকজনে হ্যান্ড রাইজ করলাম। ঠিক আছে, তাহলে প্রি রিসিভড ইনকাম বুঝে গেলে। এখানে তোমাদের যে এক্সাম্পল রয়েছে রেন্ট দিয়ে রয়েছে। এপ্রিল মান্থে রেন্ট কত? 2017, এটা রয়েছে এপ্রিল মান্থ 2017। রেন্ট কত রয়েছে? 4000 টাকা। রিসিভ কবে করে নিয়েছো? মার্চ মাসে 17, 2017 মার্চে রিসিভ করে নিয়েছো। কোন মাসের রেন্ট? এপ্রিলের রেন্ট। তাহলে তুমি যখন রিসিভ করছো 31 মার্চ, 25 মার্চে, তখন তুমি 25 মার্চে কি এন্ট্রি করবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করবে। ডেবিট 4000 রিসিভ করে নিয়েছো, ঠিক আছে। আর সেটা কোন মান্থের রেন্ট? ওটা এপ্রিল মান্থের রেন্ট। তাহলে এপ্রিল মান্থে যখন রেন্ট রেন্টের যে রেন্টের ডিউ ডেট কবে হয়? নর্মালি কবে হয়? মাসের শেষে হয়। মাসের শেষে নর্মালি ডিউ ডেট। তাহলে মাসের শেষে, এপ্রিল মাসের শেষে তুমি কি আবার রেন্ট পাবে? পাবে না। আর রেন্ট তো পাবে না। তুমি যে রেন্টটা পেয়েছো সেটাকে কি করতে হবে? প্রি রিসিভড রেন্টকে তোমাকে ডেবিট করতে হবে টু অ্যাকচুয়াল রেন্ট। তাহলে প্রি রিসিভ রেন্ট ওটা ডেবিট হয়ে যাবে টু রেন্ট, এটা হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট। তার মানে যখন ডিউ ডেট হচ্ছে রেন্টের এপ্রিল মাসের, তখন তোমাকে এই জার্নাল এন্ট্রি করতে হবে। আমি সেটা সেল দিয়ে দেখিয়েছিলাম, এখানে তোমাদের রেন্ট দিয়ে লেখা রয়েছে। প্রি রিসিভড ইনকাম নর্মালি সার্ভিসের ক্ষেত্রে হয়ে থাকে, গুডসের ক্ষেত্রেও হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে অ্যাক্রুড ইনকাম কি রয়েছে দেখো। আচ্ছা, এখানে তোমার যেটা রয়েছে, এখানে প্রি রিসিভড ইনকাম বলতে কি বোঝাচ্ছে? প্রি রিসিভড ইনকাম means income which has been received by the business before it is being earned by business. Pre-received income means income which has been received by the business before it is being earned by the business. So this income has been received by the business before it is being earned by the business. এখনো বিজনেস আর্ন করেনি, তার আগে রিসিভ করে নিয়েছে। অ্যাক্রুড ইনকাম কি? অ্যাক্রুড ইনকাম তোমার ইনকাম হয়ে গেছে, তুমি রিসিভ করনি আর, ঠিক আছে। অ্যাক্রুড ইনকাম তোমার ইনকাম হয়ে গেছে। অ্যাক্রুড ইনকাম মিনস ইনকাম হুইচ হ্যাজ বিকাম ডিউ হয়ে গেছে ডিউরিং দ্য অ্যাকাউন্টিং ইয়ার। তার মানে তোমার ইনকাম জেনারেট হয়ে গেছে, বাট হুইচ হ্যাজ নট সো ফার বিন রিসিভড বাই দ্য ফার্ম। কিন্তু এখনো ফার্ম সেটা রিসিভ করেনি, ঠিক আছে। ফার্ম সেটা রিসিভ করেন। তোমার ইনকাম হয়ে গেছে কিন্তু তুমি সেটা রিসিভ করো, তোমার বিজনেস সেটা রিসিভ করে। তাহলে অ্যাক্রুড ইনকাম নর্মালি কিসের ক্ষেত্রে হয়? অ্যাক্রুড ইনকাম নর্মালি এটা ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে থাকে। ইন্টারেস্টের ক্ষেত্রে, ঠিক আছে, ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে থাকে। ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে থাকে ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে থাকে। তো এখানে কি হবে? সাপোজ interest becomes payable
on suppose you have invested you have invested in 15% ডিবেঞ্চার ডিবেঞ্চার মানে জানো তো শেয়ারের মতোই ঠিক আছে শেয়ারের মতোই কিন্তু এতে ইন্টারেস্ট পাবে শেয়ার কিনলে তুমি ইন্টারেস্ট পাও না ওখানে তুমি ডিভিডেন্ড পাও লভ্যাংশ পাও you have invested in 15% debenture of জিও কার শব্দ হচ্ছে জয়দীপ 15% debenture of Jio Limited তুমি ইনভেস্ট করেছো 15% ডিবেঞ্চার অফ জিও লিমিটেড অফ রুপিজ কত টাকা ইনভেস্ট করেছো of rupees suppose 5 lakh you have invested in 15% debenture of Jio Limited of rupees 15 lakh 15 lakh 5 lakh invest করেছো interest payable payable on 31st March each year প্রত্যেক বছর তুমি ইন্টারেস্ট কবে পাবে পেবেল কবে হবে পেবেল হবে আচ্ছা এখানে আমি আরেকটু চেঞ্জ করে দিচ্ছি এটা করে দিচ্ছি 31st মার্চ না করে দিচ্ছি interest payable on 30th June each year your accounts কিন্তু তোমার অ্যাকাউন্টস ক্লোজ হয় your accounts closes on 31st March each year দেখো তুমি ইনভেস্ট করেছো 15% ডিবেঞ্চারে কোন কোম্পানির জিও কোম্পানি তো তুমি কি পাবে you will get interest on debenture interest payable কবে হয় payable becomes on 30th June মানে 30th জুনে তুমি পাবে তাহলে তোমার অ্যাকাউন্টস কবে ক্লোজ হচ্ছে your accounts closes on 31st March তোমার অ্যাকাউন্টস ক্লোজ হচ্ছে মার্চ মাসে কিন্তু তুমি ইন্টারেস্ট পাবে যে ইনভেস্ট করে রেখেছো সেটা হচ্ছে 30th জুনে তাহলে you will get interest on 30th June but your year closes তোমার যে অ্যাকাউন্টস তুমি যে অ্যাকাউন্টস মেনটেন করছো সেটা কবে ক্লোজ হচ্ছে 31st মার্চে ঠিক আছে তাহলে তুমি যখন অ্যাকাউন্টস বানাচ্ছ মার্চ মাসে তখন তোমার কত মাসের ইন্টারেস্ট অ্যাক্রু হয়ে গেছে মানে তোমার কত মাসের ইন্টারেস্ট জমে গেছে
বলো। সাপোজ তুমি এটা বানাচ্ছ, অ্যাকাউন্টস বানাচ্ছ এই ডেটে 31st মার্চ 2021 অ্যাকাউন্টস বানাচ্ছ। তো তোমার কত মাসের ইন্টারেস্ট জমে গেছে? লাস্ট কবে পেয়েছিলে ইন্টারেস্ট? লাস্ট তুমি ইন্টারেস্ট পেয়েছিলে 30 জুন 2020 তে পেয়েছিলে। আবার কবে ইন্টারেস্ট পাবে? 30 জুন 2021। তাহলে তোমার যে পিরিয়ডটা, তোমার যে বছরটা শেষ হচ্ছে, সেই বছরটা কি আছে? তার স্টার্টিং কবে হচ্ছে? 1 এপ্রিল 2020 থেকে স্টার্ট কবে হচ্ছে, এন্ড কবে হচ্ছে? এন্ড হচ্ছে 31st মার্চ 2021। তোমার হচ্ছে এই বছর, সারা বছরের অ্যাকাউন্টস বানাচ্ছে। তাহলে এই বছরে এন্ডে 2021 এর এন্ডে কত মাসের ইন্টারেস্ট তোমার এখনো ডিউ হয়ে গেছে, মানে তুমি ইন্টারেস্ট পাবে কত মাসে? 9 মান্থসের। দেখো তুমি যদি দেখো তোমার 9 মান্থসের হচ্ছে। 9 মান্থস কি করে হচ্ছে? তুমি লাস্ট পেয়েছিলে 6 মাসে। 6 মাস থেকে ওই বছর 6 মাস আছে, তবে গিয়ে 20 সাল শেষ হয়ে যাবে। 20 সাল শেষ হয়ে যাবে ডিসেম্বর পর্যন্ত। আর 21 সালের 3 মাস, তাহলে কতদিন হলো? 9 মাস। তাহলে 9 মাসের ইন্টারেস্ট তোমার কি হলো? অ্যাক্রু হয়ে গেল। অ্যাক্রু মানে তোমার ইনকাম হয়ে গেছে, কিন্তু তুমি পাবে কবে? পাবে জুন মাস, পাবে 31 জুনে পাবে। তাহলে তোমার যে ইনকাম হয়ে গেল 9 মাসের ইনকাম, তাহলে তুমি সেটা বছরের শেষে কিভাবে দেখাবে? সেটাকে দেখাতে হবে অ্যাক্রুড ইন্টারেস্ট। অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট। তোমার কত মাসের ইন্টারেস্ট হয়ে গেল তাহলে ইনকাম? 9 মাসের ইন্টারেস্ট হয়ে গেল ইনকাম। পুরো 12 মাসের কিন্তু তোমার এখনো কমপ্লিট হয়নি, কারণ তুমি কোন ডেটে এই এন্ট্রিটা করছো? তুমি করছো 31 মার্চ 2021 এ। এই ডেটে তুমি এন্ট্রি করছো। এখনো ক মাস বাকি রয়েছে ইন্টারেস্ট পেতে গেলে? এখনো 3 মাস বাকি। তার মানে কত মাস হয়ে গেছে? 9 মাস। কত টাকার উপরে? 5 লাখ টাকার উপরে। 5 লাখের উপরে 15% রেট অফ ইন্টারেস্ট 9 মান্থস হয়ে গেছে। তাহলে তোমার কত টাকার ইন্টারেস্ট আর্ন হয়ে গেছে? কত টাকার ইন্টারেস্ট আর্ন হয়ে গেছে? ওই তো আপনার 1 বছরে হয় 75,000 টাকা ইন্টারেস্ট, বাট 9 মাসের পাওয়া যাবে। ওটা ক্যালকুলেশন করতে হবে। 3 3 3 4 12 3/4 75,000 3/4 করলেই তো হয়ে যাবে। হ্যাঁ, এটা হবে। দেখো 56,250 টাকা তোমার ইনকাম হয়ে গেছে। 9 মাসের ইনকাম তোমার হয়ে গেছে ইন্টারেস্ট, কিন্তু তুমি কি 31 মার্চে ওই ইন্টারেস্ট পাবে? পাবে না, কারণ তোমার কবে পেবেল হবে বলে দিয়েছে। কবে পেবেল হবে? পেবেল হবে বলে দিয়েছে 30 জুনে। জুন মাসে গিয়ে পাবে। তাহলে 9 মাসের যে ইনকাম হলো বছরের শেষে, তোমাকে কিভাবে রেকর্ড করতে হবে? এইভাবে রেকর্ড করতে হবে ইন্টারেস্ট, অ্যাক্রুড ইন্টারেস্ট টু ইন্টারেস্ট, অ্যাক্রুড ইন্টারেস্ট টু ইন্টারেস্ট। বুঝতে পারলে? স্যার, হুম। বলছিলাম ছেলে তাহলে যে লোকটা ওই রকম মানে ইন্টারেস্টটা সে পেলো না, মানে তার অ্যাকাউন্ট ইন্টারেস্ট হয়ে রয়ে গেল, তাহলে ওই টাকার উপর সে আবার ইন্টারেস্ট পাবে না পাবেন? না, ওইটা যেভাবে তার সাথে এগ্রিমেন্ট রয়েছে
সেইভাবে সে পাবে। ইন্টারেস্টের উপরে যদি এটা বলা ও থাকতো ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট পাবে, তাহলে ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট পাবে। এগ্রিমেন্ট দেখতে হবে। এটা কেন এটা এভাবে দেখানো হচ্ছে, কারণ ওকে তুমি ওকে। তোমার অ্যাকাউন্টসে কি দেখাবে যে আমার 9 মাসের ইনকাম কত। আমি 9 মাসের ইনকাম তোমার কোন ইয়ারে পড়ছে? 9 মাসের ইনকাম পড়ছে তোমার 20-21-এ, তাই তো? আর যে 3 মাসের ইনকাম ওটা তো পরের বছর চলে যাবে না। তো সেই জন্য এইভাবে দেখাতে হবে। তাহলে দেখো, পরের বছর যখন তুমি ইন্টারেস্ট পাবে তখন কি করবে? পরের বছর যখন তুমি ইন্টারেস্ট পাবে তখন তোমার ব্যাংকে যদি পাও, ব্যাংকে বা ক্যাশে, ব্যাংকের থ্রুতেই ধরে নিচ্ছি, ব্যাংকের থ্রুতে যদি পেয়ে থাকো, ব্যাংক অ্যাকাউন্ট তাহলে ডেবিট হয়ে যাবে। ঠিক আছে? টু অ্যাক্রুড ইন্টারেস্ট, এটা কোন ডেটের কথা বলছি? পরের বছর 20, 20 নয়, 21-22-এ তুমি যখন 30th জুনে গিয়ে 30th জুনে গিয়ে তুমি যখন ইন্টারেস্টটা পাবে অ্যাকচুয়ালি, কোন ইয়ার বললাম? 20-21-এ 30th জুনে গিয়ে যখন তুমি ইন্টারেস্টটা পাবে তখন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট কত দিয়ে ডেবিট হবে? তুমি তো পুরো বছরের পুরো ছাপ্পান্ন। ইন্টারেস্টটা পাবে 75,000 দিয়ে। 75,000 দিয়ে কি দিয়ে নয়? হুম। 75,000 দিয়ে। তাহলে অ্যাক্রুড ইন্টারেস্ট কত করে রেখেছিলে? 9 মাসের ইন্টারেস্ট তুমি তাহলে পেয়ে যাচ্ছ পরের বছর গিয়ে। আর ওই বছরের আর যে 3 মাসের ইন্টারেস্ট সেটা কিভাবে দেখানো হবে? সেটা এইভাবে দেখানো হবে যে 15% ইন্টু 3/12। তাহলে কত হচ্ছে? 75,000 থেকে বাদ দাও, 75,000 থেকে 56,250 বাদ দিলে 18,750। তাহলে বুঝতে পারলে যে তোমার যদি কোনো ইনকাম হয়ে যায়, সেটা যদি না তুমি রিসিভ করতে পারো, মানে তুমি রিসিভ না করো বলতে এমন এগ্রিমেন্ট রয়েছে যে তুমি পরে পাবে, এখন পাবে না। তো তোমাকে কিভাবে রাখতে হবে? সেটাকে অ্যাক্রুড ইন্টারেস্ট হিসাবে রাখতে হবে, অ্যাক্রুড ইন্টারেস্ট হিসাবে রাখতে হবে, না অ্যাক্রুড ইনকাম। এবার এটা ইন্টারেস্ট বলে ইন্টারেস্ট এর কথা লেখা হচ্ছে, অ্যাক্রুড ইনকাম হিসাবে রাখতে হবে। এখানে ইন্টারেস্ট বলে অ্যাক্রুড ইন্টারেস্ট লেখা হয়েছে। ঠিক আছে? তাহলে তোমাদের বইতে কি দেওয়া রয়েছে দেখে নাও। বইতে কি দেওয়া রয়েছে দেখে নাও। এক্সাম্পল, কেউ কিছু বলছিলে? জয়দীপ কিছু বলছিলে নাকি? হ্যাঁ স্যার। হ্যালো। বলো, শুনতে ওই পাচ্ছি, যে বলো। লাস্টে আপনি বলছিল, আপনি তো প্রথমে দেখলাম যে 9 মাসের ইন্টারেস্ট হবে। হুম ওটা জুন মাসে পাচ্ছেন 9 মাসের যে এক করে ইন্টারেস্টটা। কিন্তু হুম স্যার ওটা লাস্টে আপনি আবার ওটা কি কেন আবার ইন্টারেস্ট? ওইটা ইন্টারেস্ট করা হলো, ওটা তো তোমার তুমি তো 75,000 টাকা পাবে না, 75,000 টাকা বাকি 3 মাসের ইন্টারেস্ট, সেটা তো পরের বছরের ইন্টারেস্ট, সেই জন্য টু ইন্টারেস্ট লিখতে হবে বাকি যে 3 মাসেরটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি 3 মাসেরটা তো ঠিক। অ্যাক্রুড করছো না। অ্যাক্রুড মানে কি, যে তোমার ইনকাম হয়ে গেছে। না না, ঠিক আছে? বাট আমি পাইনি। হ্যাঁ, যতটা পাওনি সেটা হ্যাঁ হ্যাঁ অ্যাক্রুড হ্যাঁ, ঠিক ইন্টারেস্ট ঠিক। হিসাবে রাখতে হবে। তো বাকি তো 75 3 মাসেরটা তো পরের বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ, ওইটা তো সে বছরই পেয়ে যাচ্ছে, সেটা তো কোনো অ্যাকুরেট হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো কি বলেছে। এক্সাম্পল তোমাদের যেটা রয়েছে, মার্চ মাসের ইন্টারেস্ট নট রিসিভ, ইন্টারেস্ট অব রুপিজ 1200। ইন্টারেস্ট কত? 1200 টাকার ইন্টারেস্ট, 1200 টাকা ইন্টারেস্ট। কোন মাসের? মার্চ মাসের। মার্চ মাসের 1200 টাকা ইন্টারেস্ট নট রিসিভ, এখনো রিসিভ করো। তাহলে তোমার ইনকাম হয়ে গেছে মার্চ মাসে, কিন্তু রিসিভ করো। তাহলে এন্ট্রি কি হবে? ওই যে মার্চ মাসের শেষ, মার্চ মাস তো বছরের শেষ, বছরের শেষে চ্যাপ্টারের নাম কি দেখে নাও। চ্যাপ্টারের নাম কি লেখা রয়েছে? চ্যাপ্টারের নাম লেখা রয়েছে ইয়ার এন্ড। চ্যাপ্টারের যে পার্ট, সেই পার্টে লেখা রয়েছে ইয়ার এন্ড অ্যাডজাস্টমেন্ট বলে
লেখা রয়েছে। তার মানে বছরের শেষে তুমি দেখলে যে আমার মার্চ মাসে ইনকাম কত হয়ে গেছে, ইন্টারেস্ট পারপাসে ইনকাম হয়ে গেছে 1200 টাকা মার্চ মাসে, কিন্তু সেটা রিসিভ করো, তাহলে সেইটা বছরের শেষে গিয়ে কি করতে হবে, সেইটাকে অ্যাক্রুড ইন্টারেস্ট বলে লিখতে হবে। এখানে রেন্ট ভুল করে লিখে দিয়েছে, তোমাদের বইতে কি রেন্ট লেখা রয়েছে? দেখো তো এখানে কি রেন্ট ওয়ার্ডটা লেখা রয়েছে? হ্যাঁ স্যার। ওইটা রেন্ট হবে না, কারণ ও তো ইন্টারেস্টের কথা বলছে না। হ্যাঁ, ইন্টারেস্ট অ্যাক্রুড রেন্ট। এই রেন্টটা কেটে দাও, রেন্ট ওয়ার্ডটা কেটে দাও, রেন্ট ওয়ার্ডটা কেটে দাও, ঠিক আছে? অ্যাক্রুড রেন্ট তাহলে কিভাবে রাখবে? অ্যাক্রুড রেন্ট বলে রাখবে। অ্যাক্রুড রেন্ট 1200 টাকা টু, সরি অ্যাক্রুড ইন্টারেস্ট বলে রাখবে টু ইন্টারেস্ট, অ্যাক্রুড ইন্টারেস্ট টু ইন্টারেস্ট এভাবে রাখতে হবে। কোন ডেটে রাখতে হবে? বছরের শেষে। আর পরে যখন রিসিভ করবে ওই অ্যাক্রুড ইন্টারেস্টটা, যেটা তোমার ইনকাম হয়ে গেছে কিন্তু রিসিভ করোনি, তখন কি করতে হবে? ব্যাংক অর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাক্রুড ইন্টারেস্ট। তাহলে বুঝতে পারলে, প্রথমে অ্যাক্রুড ইন্টারেস্ট হিসাবে রাখতে হবে। অ্যাক্রুড ইন্টারেস্টটা তোমার কি হবে? অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট হবে কি লাইবিলিটি হবে অ্যাক্রুড ইন্টারেস্ট? যেটা তোমার ইনকাম হয়ে গেছে কিন্তু পাওনি, সেটা তোমার কাছে অ্যাসেট কি হবে? অ্যাসেট 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 হবে, হ্যাঁ। অ্যাসেট। অ্যাসেট হিসাবে রাখলে পরে যখন রিসিভ করলে তখন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট और कैश अकाउंट डेबिट टू অ্যাক্রুড ইন্টারেস্ট 1200। তাহলে অ্যাক্রুড ইন্টারেস্ট বলে দিয়েছি, প্রি রিসিভড ইনকাম বলে দিয়েছি। আগের দিন প্রিপেড এক্সপেন্স বলেছিলাম, প্রিপেড এক্সপেন্স আগের দিন বলে দিয়েছিলাম, মানে প্রিপেড আউটস্ট্যান্ডিং দুটো বলেছি আগের দিন। আচ্ছা দেখো, দেখে নাও, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স দেখে নাও। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স তোমরা করেছো, এটা ইজি রয়েছে, এটাতে বলার কিছু নেই। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স মানে তোমার এই বছরের খরচা কিন্তু পে করনি, এই বছরের খরচা কিন্তু পে করনি। এটা আমি এক্সাম্পল দিতে পারি, যেমন স্যালারি, স্যালারি ফর দ্য মান্থ অফ মার্চ, মার্চ মাসের স্যালারি কবে দাও? এপ্রিল এপ্রিলে। মাসে। তাহলে মার্চ মাসে ওটা কি দেখাতে হবে? ডিউ হিসাবে দেখাতে হবে তোমাকে। সাপোজ মার্চ মাসে কোন মার্চ 2021, মার্চ মাসের স্যালারি ইজ রুপিস 40,000, সাপোজ 40,000 মার্চ মাসের স্যালারি। ওটা তো তুমি দাওনি এখনো, মানে মার্চ মাসের এন্ডে দাওনি। বছর শেষ কবে হচ্ছে তোমার? বছর শেষ কবে হচ্ছে? 2021, এর বছর শেষ কবে হবে? 31/3/2021। এই ডেটে তুমি তো স্যালারি দাওনি। স্যালারি দিয়ে দিলে তাহলে তো কোনো আউটস্ট্যান্ডিং এর ব্যাপার থাকছে না। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স মানে তোমার খরচা হয়ে গেছে কিন্তু তুমি সেটা অ্যাকচুয়ালি পে করোনি। তাহলে মার্চ মাসের স্যালারি মার্চ মাসেই যদি দিয়ে দাও, তাহলে তো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক হয়ে যাবে। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু কি হয়ে যাবে? ব্যাংক হয়ে যাবে। মার্চ মাসের স্যালারি যদি মার্চ মাসের শেষে গিয়ে দিয়ে দাও 31শে মার্চ, তাহলে তো স্যালারি টু ব্যাংক হয়ে যাবে, তাহলে তো কোনো আউটস্ট্যান্ডিং এর কোশ্চেন আসছে না। যদি তুমি মার্চ মাসের স্যালারি মার্চ মাসে না দাও, তুমি যদি এপ্রিলে গিয়ে দাও, এপ্রিলের 2 তারিখে দাও বা 3 তারিখে দাও, তাহলে তো পরের মাসে চলে যাচ্ছে, পরের বছরে চলে যাচ্ছে। তাহলে তোমাকে কি করতে হবে? মার্চ মাসের শেষে কি এন্ট্রি পাস করতে হবে? মার্চ মাসের শেষে তোমাকে এন্ট্রি পাস করতে হবে স্যালারি, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং স্যালারি,
আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং স্যালারি, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং স্যালারি, এটা করতে হবে। Yes. স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং স্যালারি, তাহলে স্যালারি যদি 40,000 হয় সেটা তোমার কিভাবে রাখতে হবে? আউটস্ট্যান্ডিং স্যালারি হিসাবে রেখে দিতে হবে। তাহলে এখানে তোমার আউটস্ট্যান্ডিং স্যালারি কি হবে? অ্যাসেট হবে কি লায়াবিলিটি হবে? অ্যাসেট হবে কি লায়াবিলিটি হবে? বলো। লায়াবিলিটি। আউটস্ট্যান্ডিং স্যালারি লায়াবিলিটি। লায়াবিলিটি হবে। তো পরের মাসে যখন তুমি পে করবে, তুমি নিশ্চয়ই মার্চ মাসের স্যালারি এপ্রিলে গিয়ে পে করবে, 5 তারিখে পে করবে কি 10 তারিখে পে করবে? পরের বছর হয়ে যাবে সেটা। তাহলে পরের এপ্রিল মাস মানে কি পরের বছর চলে যাচ্ছে। তাহলে ওই স্যালারিটা যখন পে করবে আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে টু কি হয়ে যাবে? ব্যাংক অর ক্যাশ অ্যাকাউন্ট হয়ে যাবে। তাহলে মার্চ মাসের স্যালারি যদি তুমি মার্চ মাসের এন্ডেই দিয়ে দিতে তাহলে জার্নাল এন্ট্রি কি হতো? এটা তো মার্চ মাসের স্যালারি তুমি মার্চ মাসেই দাওনি বলে এই এন্ট্রি করতে হয়েছে। যদি মার্চ মাসের স্যালারি মার্চ মাসেই দিয়ে দিতে তাহলে কি এন্ট্রি হতো বলো? মার্চ মাসের স্যালারি তুমি মার্চ মাসেই দিয়ে দিচ্ছ, তাহলে কি এন্ট্রি হতো? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অর ক্যাশ। हाँ, सैलरी अकाउंट डेबिट टू बैंक हो तो স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তুমি মার্চ মাসের স্যালারি মার্চ মাসেই দিয়ে দিচ্ছ, তাহলে তোমার আউটস্ট্যান্ডিং এর কোনো ব্যাপারই নেই। এইভাবে লিখে দিতে হবে। আর কোনো, ঠিক আছে? যদি ওই মাসের স্যালারি ওই মাসে না দাও, পরের মাসে দাও, তাহলে তোমাকে কিন্তু আউটস্ট্যান্ডিং হিসাবে রাখতে হবে, পরে সেটা পেমেন্ট। बैंक अकाउंट डेबिट, बैंक और कैश अकाउंट डेबिट टू बैंक कैश अकाउंट डेबिट टू प्री रिसीव रेंट, प्री रिसीव रेंट अकाउंट। তো এখানে তাহলে কত টাকা এসে যাবে? কত টাকা ছিল? 2020 paying rent for 18-19 received, কবে রিসিভ করে নিয়েছো? রিসিভড অন, আগের থেকেই নিয়ে নিয়েছো 31st March 2018। আর কি এন্ট্রি আছে দেখো? rent paid to landlord, কি rent paid to landlord was not হ্যাঁ, রেন্ট paid অ্যাকাউন্ট till ডেবিট টু আউটস্ট্যান্ডিং রেন্ট। rent to landlord of rupees 2000 not paid till the end of the year। বছর শেষ হয়ে গেছে কিন্তু তুমি এখনো রেন্টটা পে করো। বছর শেষ হয়ে গেছে হ্যাঁ, কিন্তু ওই এখনো জন্যই তো রেন্টটা পে করো। রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং রেন্ট, আউটস্ট্যান্ডিং রেন্ট হয়ে গেছে তো। ঠিক, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আউটস্ট্যান্ডিং রেন্ট। ঠিক আছে। তাহলে বছরের শেষে গিয়ে তুমি কি এন্ট্রি করবে? যে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, তাহলে তোমার ওটা কি হিসাবে থেকে যাবে? আউটস্ট্যান্ডিং হিসাবে থেকে যাবে। আউটস্ট্যান্ডিং বকেয়া, আউটস্ট্যান্ডিং রেন্ট।
আউটস্ট্যান্ডিং রেন্ট, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং রেন্ট, তাহলে হাউ মাচ দেখে নাও কত আছে, 2000 rent to landlord being rent to landlord not paid till end of the year, এটাই লেখো। ন্যারেশন যেটা রয়েছে ওটাকেই কপি পেস্ট করবে, ন্যারেশনে কিছু বলার নেই। তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। ইয়ার এন্ড অ্যাডজাস্টমেন্ট আর ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্ট যারা দেখোনি, মানে ক্লাসে ছিল না, তারা দেখে নেবে, রেকর্ডেড করা রয়েছে তোমাদের, ইউটিউবেও দেওয়া রয়েছে, দেখে নিতে পারো, ওখান থেকে লিঙ্ক শেয়ার করা রয়েছে। ঠিক আছে, ব্যাড ডেপ্ট চ্যাপ্টার রেকর্ডেড লেকচার রয়েছে, দেখে নেবে। আর দরকার হয় 2-1 বার রিপিট করে দেখবে, তাতে তোমার ইজি হয়ে যাবে। 2-1 বার যখন রিপিট করে দেখবে একই জিনিস বারবার, তখন তোমার সেটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার তো শেষ হয়ে গেলে এরপরে কি চ্যাপ্টার আছে দেখা যাক। ট্রায়াল ব্যালেন্স করে নিয়েছো, রেকটিফিকেশন অফ এরর করেছো, রেকটিফিকেশন অফ এরর করেছিলাম। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 1, প্রজেক্ট 2 রয়েছে। লেজার তো করেছো, জার্নাল এন্ট্রি করেছো, ইনভেন্টরি করেছো, ইন্টারনেট ব্যাংকিং করেছো, ইন্টারনেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং করেছো কি করোনি? না স্যার হয়নি মনে হয়, হয়নি মনে ইন্টারনেট হয়। ইন্টারনেট ব্যাংকিং আমি একবার দেখিয়েছিলাম মনে হয়, এই দিব্যেন্দুর। শোনা গেল না, কি বলতে চাইছো জয়দীপ? তোমার কেটে কেটে আসছে কথাগুলো। হ্যাঁ স্যার, ইন্টারনেট ব্যাংকিং হয়েছিল? অনলাইনে খুলে দেখিয়ে দিন না, এখানে স্ক্রিন শেয়ার করে আচ্ছা অনলাইনে ভালো করে দেখতে হবে, যারা না তখন আচ্ছা, আগে এটাই আমি মানে সুবিধা আর কি। দেখিয়ে দিচ্ছি। প্রথমে তাহলে অনলাইনটা দেখে নাও, তারপরে তো এখানে আমি ব্রাউজার দেখতে পাচ্ছ, ব্রাউজার গুগল ব্রাউজার রয়েছে। গুগল ব্রাউজারে গিয়ে আমি কি লিখবো, যে এসবিআই এর আমি দেখাচ্ছি। এসবিআই, যদি তোমার নেট ব্যাংকিং থাকে তাহলে তুমি তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে। এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ব্যাংকিং রয়েছে। পার্সোনাল ব্যাংকিং আমি এটা ঘুরিয়ে দেখাচ্ছি, এসবিআই এর দেখতে পাচ্ছ পুরো লেগো। এখানে লগ ইন রয়েছে, লগ ইন করছি। কন্টিনিউ টু লগ ইন দেখতে পাচ্ছ, কন্টিনিউ টু লগ ইন রয়েছে। কন্টিনিউ টু লগ ইন করলে তুমি লগ ইন করতে পারবে। এখানে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি। ক্যাপচা দিতে হবে, 7EB। ওকে, লগ ইন নিচে রয়েছে, লগ ইন, লগ ইন করলাম। ইনভ্যালিড দেখাচ্ছে, তো আমি অন্যটা থেকে করছি, অন্য
অন্য ব্যাংকের করছি, আইওবি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। কার কি শব্দ হচ্ছে? মনোজ কুমার মেহতা। তাহলে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রয়েছে, লগ ইন আইডি। ক্যাপচার রয়েছে, তাহলে ইন্টারনেট ব্যাংকিং এর। হ্যালো, হ্যাঁ বলো। বলছিলাম স্যার এই ক্যাপচারটা কিসের জন্য থাকে? ক্যাপচাটা হচ্ছে রোবট কাজ করছে কিনা সেটা ভেরিফাই করার জন্য, ঠিক আছে? ওই ক্যাপচাটা চেঞ্জ হতে থাকে বারবার, হ্যাঁ আর হ্যাঁ, সেই জন্য এটা দেওয়া থাকে ক্যাপচা। ঠিক আছে। তো এখানে চলে আসছে, দেখতে পাচ্ছ ইন্টারনেট ব্যাংকিং এর লেখা রয়েছে। এখানে রয়েছে অ্যাকাউন্টস, রেমিটেন্স, এডিট প্রোফাইল, বিল পেমেন্ট, ট্যাক্স পেমেন্ট। তাহলে এখানে বিভিন্ন অপশন দেখছে, ব্যালেন্স এনকোয়ারি, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, চেক বুক রিকোয়েস্ট। তুমি যদি চেক বুক পেতে চাও, চেক বুক করতে পারো, বুঝতে পারলে? চেক বুক যদি পেতে চাও তাহলে তুমি এখানে রিকোয়েস্ট পাঠালে তোমার ব্যাংক থেকে পাঠিয়ে দেবে চেক বুক, ব্যাংক থেকে পাঠিয়ে দেবে। সাপোজ তুমি ডিপোজিট করতে চাও, ডিপোজিট বলতে এফডি, এফডি যদি করতে চাও এখান থেকে করতে পারো, এফডি নিজে থেকেই করতে পারবে এখান থেকে, ঠিক আছে? অনেক কিছুই রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে, তুমি সবকিছু করতে পারো। এখানে তোমাকে আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে বিল পেমেন্ট করতে হয়। এখানে বিল পেমেন্ট দেখতে পাচ্ছ, বিল পেমেন্টে ক্লিক করলাম। এখানে তোমাকে বিল, এলপিজি গ্যাস, না লোন, না ইন্স্যুরেন্স। যদি তুমি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পে করতে চাও এখান থেকে হয়ে যাবে। ইলেকট্রিক বিল, গ্যাস, যা করবে। কেবল টিভি রয়েছে। সাপোজ আমি ইন্স্যুরেন্স কোম্পানি সিলেক্ট করলাম সাপোজ, তাহলে আহ, এখানে বিলার নেম দিতে হবে, কোন ইন্স্যুরেন্স কোম্পানি। তো কন্টিনিউ করতে হবে, এখানে তোমাকে কন্টিনিউ করে দেখা যাক। আচ্ছা, বিল আইডি দিতে হবে, না তো হবে না। তো এর থেকে বিভিন্ন অপশন রয়েছে, সেগুলো করতে হবে, তার জন্য ডেটা লাগবে। সাপোজ তুমি যদি পাঠাতে চাও, রেমিটেন্স থেকে পেয়ে যাবে, রেমিটেন্স এখানে যেটা রেমিটেন্স লেখা রয়েছে, কাকে পাঠাতে চাও। ফান্ড ট্রান্সফার রয়েছে, ফান্ড ট্রান্সফার। কি করতে চাও, আইএমপিএস করতে চাও। আইএমপিএস মানে কি বলেছিলাম, ইমিডিয়েট পেমেন্ট। তুমি ইমিডিয়েটলি পে করতে পারবে, ঠিক আছে? ইমিডিয়েটলি পে করতে পারবে। আপ টু কত লেখা রয়েছে? আপ টু 2 লাখ। 2 লাখ। এনইএফটি 2 করতে লাখ। পারবে। আরটিজিএস, আরটিজিএস এ মিনিমাম কত করতে হবে? মিনিমাম, মিনিমাম কত লেখা রয়েছে? 2 লাখ। 2 লাখ। আরটিজিএস যদি করো মিনিমাম 2 লাখ করতে হবে। এনইএফটি যে কোনো অ্যামাউন্ট করতে পারো, এনি অ্যামাউন্ট লেখা রয়েছে। এনইএফটি যদি করো এনি অ্যামাউন্ট, আর আরটিজিএস করলে 2 লাখ, আর আইএমপিএস যদি করো 2 লাখ ম্যাক্সিমাম। তো বিভিন্ন অপশন রয়েছে, তুমি অপশনে গিয়ে দেখবে। তাহলে আমি তোমাকে দেখিয়ে দিলাম এর ভেতরে কি কি রয়েছে মোটামুটি। আহ, তো আমি লগ আউট করে নিচ্ছি। এরপরে তাহলে আমরা
এখানে থিওরি দেখে নেব, থিওরি কি বলছে, থিওরি কি বলছে সেটা দেখে নেবো, ইন্টারনেট ব্যাংকিং এর থিওরি। তাহলে ইন্টারনেট ব্যাংকিং এর কি কি ফিচার্স রয়েছে দেখো, ফিচার্স কোথায় লেখা রয়েছে, ফিচার, ফিচার্স লেখা রয়েছে দেখতে পাচ্ছ, কি কি ফিচার্স রয়েছে, সেফ, সিকিউর রয়েছে। কেউ যদি তোমার লগ ইন করে ঢুকে যায়, সাপোজ আমার ইউজার আইডি পাসওয়ার্ড কেউ জেনে নিল, সে ঢুকে গেল, তো আমার কাছে কি এসে যাবে, মেসেজ এসে যাবে যে কেউ লগ ইন করেছে, বুঝতে পারলে। সেফ অ্যান্ড সিকিউর। ফ্রি ব্যাংকিং সার্ভিস, তুমি ইন্টারনেট ব্যাংকিং থেকে তোমার স্টেটমেন্ট নিতে পারো, এগুলো স্টেটমেন্ট নিতে গেলে কোনো চার্জ লাগবে না, ইন্টারনেট ব্যাংকিং এর জন্য কোনো চার্জ কাটে না, ঠিক আছে, ফ্রি ব্যাংকিং সার্ভিস। অ্যাভেলেবেল টু এনি কাস্টমার, যে কোনো কাস্টমার নিতে পারে। পিসি লাগবে, ল্যাপটপ লাগবে, ঠিক আছে, পিসি লাগবে, ল্যাপটপ লাগবে, ইউজার আইডি পাসওয়ার্ড থাকছে। ফিচার্স, ইন্টারনেট ব্যাংকিং এর ফিচার্স, আমরা কি পড়ছি, ইন্টারনেট ব্যাংকিং এর ফিচার। আর তুমি চেঞ্জ করতে পারো পাসওয়ার্ড, ঠিক আছে, এনি নাম্বার অফ টাইমস তুমি তোমার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো, যতবার খুশি চাও। কিছু ইন্টারনেট ব্যাংকিং এর কিছু ফাংশন রয়েছে, দেখে নাও। যেমন আমি কি বললাম, তুমি অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাবে, লেখা রয়েছে ভিউইং অ্যাকাউন্ট ব্যালেন্স, অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাবে। রিসেন্ট ট্রানজেকশন দেখতে পাবে, কি কি ট্রানজেকশন হয়েছে না হয়েছে, কারণ তুমি তোমার অ্যাকাউন্টে ঢুকলে তো দেখতেই পাবে। স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবে, দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই। না তো তোমাদের বই খুলে নাও, বইতে রয়েছে। চেকবুক অর্ডার, আমি দেখিয়েছিলাম চেকবুক কিভাবে অর্ডার করতে হয়, চেকবুক রিকোয়েস্ট, ওইখানে অপশন ছিল। ফান্ড ট্রান্সফার করতে পারবে, ফান্ড ট্রান্সফার অপশন দেখালাম, যে এনইএফটি, আরটিজিএস। বিল পেমেন্ট করতে পারবে, বিল পেমেন্ট দেখালাম, ইন্স্যুরেন্স বিল, গ্যাস বিল। ইনভেস্টমেন্টও করতে পারবে, ওই সাইডে একটা আমি যে অ্যাকাউন্ট ওখানে খুলেছিলাম লগ ইন করে, ওখানে অপশন ছিল ইনভেস্টমেন্টে, আইপিও বলে অপশন ছিল, ইনভেস্ট করতে পারবো যে কোনো কোম্পানির শেয়ারে। লোন অ্যাপ্লিকেশন, লোন অ্যাপ্লাই করতে পারবে, ওখানে লোনেরও অপশন ছিল। ক্রেডিট কার্ডের পেমেন্টও করতে পারবে। এগুলো হচ্ছে ফাংশন। অ্যাডভান্টেজ কি রয়েছে, অ্যাডভান্টেজ দেখো, অ্যাডভান্টেজ রয়েছে তুমি সুবিধা পাবে 24/7, 24 সার্ভিস পাচ্ছ, ভেরি কনভেনিয়েন্ট, ঠিক আছে। কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক আর কি। স্পিড, স্পিডে কাজ হবে, তুমি নিজেই রিচার্জ করে নিতে পারবে, নিজেই গ্যাস বিল পে করতে পারবে, নিজেই ডিপোজিট, ফিক্সড ডিপোজিট করে দিতে পারবে, ঠিক আছে। ইজি টু অ্যাক্সেস, অ্যাক্সেস ইজি, এফিসিয়েন্ট, তোমার কাজ বেশি হবে ইন্টারনেট ব্যাংকিং থাকলে, তোমাকে ব্যাংকে বারবার যেতে হবে না। ডিসঅ্যাডভান্টেজ কি কি রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ যেমন হ্যাকিং, কেউ তোমার হ্যাক করে নিতে পারে। ডিসঅ্যাডভান্টেজ তাহলে কি, হ্যাকিং, কেউ হ্যাক করে নিতে পারে। কম্পিউটার অ্যাট হোম, কম্পিউটার লাগবে তো, ইন্টারনেট ব্যাংকিং কি কম্পিউটার না হলে হয়ে যাবে, বলো, কে কি বলছো। মোবাইল, বলছিলাম মোবাইল কম্পিউটার নেট ব্যাংকিং। মোবাইলে নেট ব্যাংকিং হয়ে যাবে এখন, যেহেতু হাই টেকনোলজির মোবাইল আসছে, এখন যেহেতু হাই টেকনোলজির মোবাইল আসছে, সেই জন্য মোবাইলেও ইন্টারনেট ব্যাংকিং হয়ে যাবে, ঠিক আছে।
কম্পিউটার স্কিল লাগবে না, কম্পিউটার স্কিল না থাকলে তুমি পারবে না। মোবাইল যদি না তুমি চালাতে জানো, যারা পড়াশোনা জানে না তারা কি পারবে বলো ইন্টারনেট ব্যাংকিং করতে? না না স্যার, আর হ্যাকিংটা কি? হ্যাকিং বলতে পাসওয়ার্ড তোমার অ্যাকাউন্টে ঢুকে যাওয়া। কেউ তোমার অ্যাকাউন্টে এই যে দেখালাম আমি, ইউজার আইডি পাসওয়ার্ড হ্যাক করে ঢুকে গেল, ঠিক আছে? হ্যাকিং বলতে পাসওয়ার্ড ইউজার আইডি অন্যজনের কাছে পাসওয়ার্ড ইউজার আইডি নেই, তবুও সে যে কোনো ভাবে ইলিগেল উপায়ে, ইলিগেল মিনসে, বাই ফলোইং ইলিগেল মিনস ও কি করেছে, তোমার ইন্টারনেট ব্যাংকিং এ অ্যাক্সেস করে নিয়েছে, তো এটাই হ্যাকিং। ও, এটা কারা ঠিক পারবে আছে। হ্যাকিং করতে, কারা পারবে? যারা হচ্ছে যাদের কম্পিউটার নলেজ অনেক বেশি রয়েছে। হ্যাকিং কারা করে? যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যাদের সফটওয়্যারের নলেজ অনেক রয়েছে, তারাই হ্যাকিং করতে পারে। হ্যাঁ স্যার। তো আবার হ্যাঁ তো বিভিন্ন কোম্পানি তারা হ্যাকার নিয়োগ করে, তো রিক্রুট করে, হ্যাঁ হ্যাঁ করবে, করে। মানে করে। তাদের যে সফটওয়্যার বা বিভিন্ন, হ্যাঁ মানে সেই সফটওয়্যারটাকে কতটা ই করার জন্য। এবার ইনক্রিজ ফোন বিল, তোমার ফোন বিল কেন বেড়ে যাবে? এটা কিভাবে, পয়েন্টটা কিভাবে তুমি বলতে পারবে বলো? তোমার ইন্টারনেট ব্যাংকিং থাকলে কিভাবে ফোন বিল বেড়ে যাবে? ফোন বিল, অ্যাকচুয়ালি ফোন বিল নয়, স্যার ওই তো যে কোনো খরচা বেড়ে যাবে, কারণ তোমার হাতের কাছেই তো খরচা করার জন্য চাবি রয়েছে, বুঝতে পারলে? তোমার হাতের কাছেই তো রয়েছে টাকা, পুরো টাকা ব্যাংকের, তুমি ইচ্ছা খুশি যে কোনো করতে পারবে। তো সেই সেই সেন্সে বলা হচ্ছে যে ফোন বিল বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে ইন্টারনেট ব্যাংকিং এর অসুবিধা কি রয়েছে, সুবিধা কি রয়েছে, আর কি কি ফাংশনালিটি স্যার রয়েছে। আরেকটা কি ছিল disadvantage? কি বললে? কি স্যার বললে? আরেকটা কি ছিল ডিসঅ্যাডভান্টেজ? ডিসঅ্যাডভান্টেজ আরেকটা কি ছিল ওইখানে? তোমার রয়েছে ফ্ল্যাগ, এটা ইন্টারনেট অ্যাক্সেস। আচ্ছা, ইন্টারনেট অ্যাক্সেস এখানে যেটা রয়েছে, ইন্টারনেট ইন্টারনেট অ্যাক্সেস, ইন্টারনেট অ্যাক্সেস আরেকটা ডিসঅ্যাডভান্টেজের পয়েন্ট রয়েছে, কারণ ইন্টারনেট না থাকলে তুমি কি নেট ব্যাংকিং করতে পারবে বলো? ইন্টারনেট যদি না থাকে তোমার, তুমি কি করতে পারবে নেট ব্যাংকিং? করতে পারবে না। তো এটা হচ্ছে নেট ব্যাংকিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ। আর এগুলো তেমন কিছু নেই, এগুলো হচ্ছে আহ, কি কি করা যাবে উম, সেগুলোকেই ডিটেলে দেখিয়েছে, এখানে আর দেখে লাভ নেই, ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজ দেখে নিলে, অ্যাডভান্টেজ দেখে নিলে, আর ফাংশন দেখে নিলে ইন্টারনেট ব্যাংকিং এর, আর ফিচার্স দেখে নিলে, ঠিক আছে? এই চ্যাপ্টারে আর কি বেশি কিছু নেই। আর কিছু চ্যাপ্টার বাকি আছে দেখো তো। চ্যাপ্টারই তো হয়ে গেছে, এরপরে তাহলে আমরা পরের সাবজেক্ট স্টার্ট করব। পরের সাবজেক্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং রয়েছে, ঠিক আছে? অ্যাডভান্স অ্যাকাউন্ট। আর তোমরা ডকুমেন্টস ফিল আপ করছো তো? ডকুমেন্ট ফিল আপের যে এক্সেল কপি আর পিডিএফ কপি দিয়েছিলাম, বাড়িতে প্র্যাকটিস করছো ডকুমেন্ট ফিল আপ? স্যার ওই ডকুমেন্ট ফিল আপটা দিন দেখে একটু হচ্ছে, ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা স্যার, ওগুলো কি আমাদের এক্সামে আসবে? হ্যাঁ, ওটা তো 30 মার্কসের আছে, এক্সামে আসবে বলতে এটা 30 মার্কসের আছে, এক্সামে আসবে বলতে এরকম কি, কি বলছি এক্সামে আসবে? আচ্ছা আচ্ছা, 30 মার্কসের আমি আছে। দেখি। আরে স্যার, ওটা একটু স্যার দেখি দেবেন, একটু প্রবলেম হচ্ছে স্যার। নেক্সট দিন স্যার দেখি দিন, কারণ আজকে 8 মিনিট বাকি আছে স্যার। ঠিক আছে, নেক্সট ডেতে তাহলে দেখিয়ে দেবো, আজকে আর করছি না এগুলো, ঠিক আছে? নেক্সট ডেতে দেখে নেবে এগুলো।
এখানে আমি এর উপরে লিখতেও পারি, এর উপরে লেখা হয়ে যাবে। এই যে ডকুমেন্ট গুলো দেখতে পাচ্ছ, এই ডকুমেন্টের উপরে লেখাও যাবে এখান থেকে।